ভাবুন তো একবার, বরফ ঢাকা সমুদ্রের গভীরে একটি সাবমেরিন টানা মাসের পর মাস সূর্যের আলো না দেখে, খোলা বাতাস না পেয়ে, মাটিতে না উঠে কিভাবে টিকে থাকে। লোহার তৈরি এক লম্বা টিউবের ভেতর শতাধিক নাবিক দিন-রাত কাজ করে, ঘুমায় আলমারির থেকেও ছোট কেবিনে, আর খাবার খায় এমন খাবার যা তারা মিশনের অনেক মাস আগেই সংগ্রহ করে রাখে। এটা শুধু ইস্পাত আর প্রযুক্তির গল্প নয়, এখানে আছে মানুষ, তাদের সাহস, মানসিক শক্তি আর অদৃশ্য এক ভ্রাতৃত্বের বন্ধন। সমুদ্রের জলকে পানীয় জল বানানোর যন্ত্র থেকে শুরু করে অক্সিজেন তৈরির প্রযুক্তি, এমনকি বরফ জমা আইসক্রিম উপভোগ করার মতো চমকও আছে এই অন্ধকার জগতের ভেতরে। কিন্তু সবকিছুর চেয়ে বড় হল, এরা টিকে থাকে একে অপরের ওপর ভরসা করে, নিয়মকানুন আর আত্মবিশ্বাসের জোরে। আর তাই সাবমেরিনের জীবনকে পৃথিবীর অন্যতম কঠিন অথচ গৌরবের দায়িত্ব বলা হয়। তাই আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি কিভাবে এই নাবিকরা সমুদ্রের তলায় ৩ মাস পর্যন্ত টিকে থাকে, তারা কিভাবে শ্বাস নেয়, খায়, দায়, ঘুমায় আর মানসিকভাবে শক্ত থাকে। আপনার গা শিউরে উঠবেই তাদের এই অভিজ্ঞতা দেখে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি অর্পণ, আপনাদের স্বাগত রহস্য কথায়। একটি সাবমেরিনের ভেতর ঘুমানো যে কতটা কষ্টের তা না দেখলে কেউ বিশ্বাসই করবেন না। এ যেন পফিনের ভেতর শোয়া। একটি বিছানা এত ছোট যে মনে হবে ফ্রিজের ভেতর কেউ শুয়ে আছে। এখানে ৩ তলা বাঙ্কে সবাই গাদাগাদি করে ঘুমায়। অনেকের নিজের বিছানাই নেই, একই খাটে একের পর এক পালা করে ঘুমাতে হয়, যে সিস্টেমকে বলে হট বাঙ্কিং। মানে একজন উঠে গেলেই আরেকজন সেই গরম খাটে ঢুকে পড়ে। সাবমেরিনের সময়ের ধরনও আলাদা। বাইরে যেমন দিন-রাত ২৪ ঘন্টা, এর ভেতরে আগে ছিল ১৮ ঘন্টা শিফট সিস্টেম, পরে সেটা বদলে ২৪ ঘন্টা করা হয়েছে, যাতে ঘুম আর কাজের ছন্দ কিছুটা হলেও স্বাভাবিক থাকে। তাদের ছোট্ট ঘর, যেটাকে বলা হয় কোকুল, এটাই ব্যক্তিগত জায়গা। এখানেই তারা পরিবারের ছবি দেখে, প্রিয়জনের চিঠি পড়ে আর মানসিক শান্তি খুঁজে নেয়। আশ্চর্য লাগে যে যন্ত্রের অবিরাম গুনগুন আর হালকা দোলায় বাইরের মানুষের কাছে অস্বস্তিকর মনে হয়, সেই শব্দ আর দোলায় অনেক নাবিকের কাছে এই সাবমেরিনের ভেতর ঘুম পাড়ানি লরির মতো মনে হয়। একটি সাবমেরিনে প্রায় ১৩০ জন নাবিক থাকতে পারে, তাই তাদের জন্য মিশনের শুরুতেই পাহাড় সম খাবার ভরে নিতে হয়, একসাথে প্রায় ১৫,০০০ পাউন্ড। তবে জায়গার অভাবের কারণে এই সব মালপত্র মেঝেতে, খাটের নিচে, এমনকি স্নানের ঘরেও খাবার বাক্সবন্দি করে রাখা হয়। প্রথম কয়েক সপ্তাহ নাবিকরা আসলেই খাবারের ওপর দিয়ে হাঁটে আর ঘুমায়, ঠিক এরম একটা ব্যাপার। তাজা ফলমূল আর দুধ এগুলি টিকে থাকে মাত্র ২ সপ্তাহ, তারপর শুধু ভরসা ক্যান, শুকনো খাবার আর ফ্রিজের খাবারের ওপর। তবুও সাবমেরিনের ভেতরে ছোট্ট রান্নাঘর থাকে, যেখানে দাঁড়িয়ে অভিজ্ঞ শেফ তাদের জন্য সুস্বাদু খাবার তৈরি করে। নাবিকদের দিনে ৪ বার খাবার দেওয়া হয়, সকাল, দুপুর, রাত আর মিডনাইট মিল। কফি তো তাদের নিত্যসঙ্গী, আর মনোবল বাড়াতে নিয়মিত আইসক্রিম আর ডেজার্টও দেওয়া হয়। সাবমেরিন মানে সমুদ্রের নিচে ভেসে থাকা এক ছোট্ট শহর। এখানে নাবিকরা নিজেরাই বানায় শ্বাস নেওয়ার অক্সিজেন আর খাওয়ার জল। সমুদ্রের নোনা জল ভেঙে অক্সিজেন আলাদা করে ট্যাঙ্কে জমা হয় আর হাইড্রোজেন ফেলে দেওয়া হয় জলে। ১৩০ জন মানুষকে টানা মাসের পর মাস অক্সিজেন দিতে হয়, তাই যন্ত্র দিয়ে অবিরত বানানো হয় বাতাস। জলও তৈরি হয় এক বিশেষ পদ্ধতিতে। নোনা জলকে গরম করে বাষ্প বানানো হয়, আবার ঠান্ডা করে তা মিষ্টি জলে পরিণত করা হয়। এই জল খাওয়া, রান্না, স্নান সবকিছুর জন্য ব্যবহার হয়। কিন্তু শুধু অক্সিজেন সরবরাহ করলেই হবে না, বাতাসে জমা কার্বন ডাই অক্সাইডও সাবমেরিন থেকে বের করে ফেলতে হবে। এজন্য আছে বিশেষ ধরনের ফিল্টার মেশিন। এভাবেই একটি সাবমেরিন জলের নিচে ভেসে থাকে, ঠিক অনেকটা মহাকাশ স্টেশনের মতো। তবে সবথেকে বড় চ্যালেঞ্জ তৈরি হয় তখন, যখন বাথরুম আর আবর্জনার প্রসঙ্গ ওঠে। সাবমেরিনে থাকে বিশেষ এক ধরনের ভ্যাকুয়াম টয়লেট, যে টয়লেট অনেকটা বিমানের মধ্যে দেখা যায়, এবং সাবমেরিনে তৈরি বর্জ্য জমা হয় ট্যাঙ্কে, আর নিয়ম মেনে সেগুলিকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তবে তীর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে সাবমেরিনের শুকনো আবর্জনা ফেলার জন্য বিশেষ ব্যবস্থা থাকে, যেগুলি স্টিলের ট্যাঙ্কের মধ্যে ভরে দেওয়া হয় এবং নিচে ভারী ওজন বসানো হয়,
যাতে সহজেই সমুদ্রের তলায় ডুবে যায়। এই ক্যানগুলি ছাড়া হয় বিশেষ পাইপের মাধ্যমে, যেটা দেখতে অনেকটা টর্পেডো ছোঁড়ার মতো মনে হয়। আবর্জনা নিয়েও আগে থেকে পরিকল্পনা করা হয়, কতটা জমবে, কোথায় রাখা হবে, কবে ফেলা হবে, সবকিছুই হিসেব করে করা হয়। একটি সাবমেরিন শুধু মেশিনই চলে না, নাবিকদের একে অপরকে বুঝে চলার ওপরও অনেক কিছু নির্ভর করে। এখানে রাজনীতি বা ঝগড়াঝাটি একেবারেই নেই, কারণ এত লোক ছোট্ট জায়গায় একসাথে থাকলে ঝগড়া হলে শান্তি থাকবে না। শব্দও একদম কম রাখতে হয়, কারণ কেউ না কেউ সবসময় ঘুমাচ্ছে। হাঁটার সময়ও সবাই সাবধানে পাশ কাটিয়ে চলে, নইলে বারবার ধাক্কা লাগবে। স্নানের নিয়মও এখানে করা, মাত্র 3 থেকে 5 মিনিট স্নান করতে দেওয়া হয়। এতে জলও বাঁচে আর সাবমেরিনও নিঃশব্দে চলে। সবচেয়ে বড় কথা, সবাই একে অপরকে সম্মান দেয়, কারণ সবাই একই কষ্ট সহ্য করছে। তাই সাবমেরিনের কাজ মানেই এক ধরনের ভ্রাতৃত্ব, গর্ব আর আলাদা এক সম্মানের বিষয়। তবে সাবমেরিনে বিপদ আসতে পারে হঠাৎ করেই। এর জন্য আগে থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হয়। যেমন ১৯৪৫ সালে জার্মানির U-1206 সাবমেরিন ক্যাপ্টেন নিজে নতুন টয়লেট চালাতে গিয়ে ভুল করে ফেলান, আর ভুল খোলায় ভেতরে ঢুকে যায় সমুদ্রের জল ও মল। জল গিয়ে ব্যাটালিতে মেশে আর তৈরি হয় বিষাক্ত গ্যাস। এতে গোটা ক্রু সদস্যরা মৃত্যুর মুখে পড়ে যায়। জীবন বাঁচাতে ক্যাপ্টেনকে সাবমেরিনটিকে ওই জায়গাতেই ভাসিয়ে তুলতে হয়। কিন্তু সাথে সাথেই ব্রিটিশ বিমান তাদেরকে দেখে ফেলে আর আক্রমণ করে। সাবমেরিন নষ্ট হয়ে যায়, একজন মারা যায় আর বাকিদের যুদ্ধবন্দী হতে হয়। এই ঘটনা প্রমাণ করে সাবমেরিনে একটিমাত্র ভুলও কত বড় বিপদ ডেকে আনতে পারে। এজন্য বর্তমান সময়ে সাবমেরিনগুলিতে অনেক নিরাপত্তা ব্যবস্থা আর কঠিন ট্রেনিং থাকে। ২০২৪ সালে HMS ভেঞ্জেন্স নামে এক সাবমেরিন প্রায় টানা 7 মাস জলের নিচে ছিল। এতদিন সূর্যের আলো, খোলা বাতাস, পরিবার সবকিছু ছেড়ে তারা লোহার এক ঘরে বন্দী থেকে সমুদ্রের নিচে সেই দেশটির জন্য নিরাপত্তা রক্ষা করেন। ছোট্ট জায়গায় ঘুমানো, রান্না, খাওয়া, কৃত্রিম বাতাসে শ্বাস নেওয়া আর সমুদ্রের জলকে পানীয় বানিয়ে টিকে থাকা, প্রতিটি মুহূর্ত ত্যাগ আর মানিয়ে নেওয়ার এক গল্প। তারা শুধু টিকেই থাকে না, শ্রেষ্ঠত্ব দেখায়। তারাই সবচেয়ে আধুনিক প্রযুক্তি চালনা করে, জটিল মিশন নিখুঁতভাবে সম্পন্ন করে, আবারও ফিরে গিয়ে নতুন মিশনের জন্য প্রস্তুত হয়। তাই যখনই আপনি আকাশে পতাকা উঠতে দেখবেন, মনে রাখবেন তার পেছনে আছে এমন কিছু নীরব যোদ্ধা যাদের নাম আমরা জানি না, মুখ আমরা দেখি না, তবুও তারা সমুদ্রের গভীরে আমাদের স্বাধীনতা রক্ষা করে চলেছেন। এদের জন্যেই আমাদের গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। আপনার কি মনে হয় এই বীর যোদ্ধাদের আপনি কি নাম দেবেন?